বিরোধী আন্দোলনের জেরে। কিন্তু সংরক্ষণ বিরোধী আন্দোলনে শুধুই কি পড়ুয়ারা রয়েছে, নাকি বাইরে থেকে আসছে কোনো ইন্ধন, বাইরে থেকে পড়ুয়াদেরকে কোনোভাবে উস্কানি দেওয়া হচ্ছে? এই প্রশ্ন উঠছে কারণ এই ছবিগুলো, যে ছবি আপনারা দেখছেন, একটা মেট্রো স্টেশন জ্বালিয়ে দেওয়া হলো, রাজপথ জ্বলছে একের পর এক সংবাদ সংস্থার অফিস, বিটিভির অফিসে আগুন, সেনাকে লাঠি নিয়ে তারা। একটা দেশে সেনা যেখানে সেই দেশের সুরক্ষার সব থেকে বড় দায়িত্ব নয়, সেই সেনাকে লাঠি নিয়ে তারা। ছাত্র পুলিশ সংঘর্ষের ছবি দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের অফিসে আগুনের ছবিটাও। লাগাতার জ্বলছে এবং লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভজিৎ নস্কর। আমি কথা বলবো তার সঙ্গে। শুভজিৎ বাবু, আতঙ্কের অনেকগুলো জায়গা তৈরি হচ্ছে, প্রতিবেশী দেশের ঠিক কি পরিস্থিতি সে সম্পর্কে কথা বলবো, কিন্তু আগে জানতে চাইবো আমাদের বিপদটা কোথায়। আমরা দেখতে পাচ্ছি এবার জেলখানায় হামলা চলছে, ছাড়িয়ে নেওয়া হচ্ছে জঙ্গিদেরও। সেক্ষেত্রে আমাদের দেশের জন্য, আরো ছোট করে বললে এই বাংলার জন্য, অনুপ্রবেশের মাধ্যমে যে জঙ্গি হামলার আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে, সেটা কতটা ভয়াবহ চেহারা নিতে পারে? দেখুন, বাংলাদেশের যে কোনো ঘটনা বা বাংলাদেশে এই ধরনের যে অগ্নিগর্ভ পরিস্থিতি, এটা অলওয়েজ এর একটা স্পিল ওভার এফেক্ট হয় ইন্ডিয়াতে, বিশেষত পশ্চিম বাংলার উপরে। কারণ আমরা একটা বেশ বিস্তীর্ণ অঞ্চল, আমরা একটা পোরাস বর্ডার এবং তার সাথে বর্ডার শেয়ার করি বাংলাদেশের সাথে। এবং তার ফলে দীর্ঘদিন বাংলাদেশের সাথে আমাদের যে সমস্যা চলছে, গরু পাচার থেকে শুরু করে অনুপ্রবেশের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ঘটনা, তাই আজকের যেভাবে বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছে, বাংলাদেশের প্রত্যেকটি কোণা অশান্ত হয়ে উঠেছে, তাতে অবশ্যই ভারতবর্ষের চেয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের একটা বিশেষভাবে কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তার বা উদ্বেগের বিষয় রয়েছে। তার সাথে আমি বলে রাখি, বাংলাদেশে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যার পিছনের প্রধান কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে বা কোটা সংস্কারের জন্য একটা আন্দোলন চলছে বাংলাদেশে। এবার আমরা অনেকেই পশ্চিমবঙ্গে বা অন্যান্য জায়গায় আমরা এটা জানি না ঠিক এই কোটাটা আসলে কি বা রিফর্ম বা কি সংস্কারের জন্য বাংলাদেশের ছাত্রছাত্রী সাধারণ অনেক মানুষ মাঠে নেমেছে এটা সংস্কারের বিরুদ্ধে। আপনার মনে থাকবে 1971 সালে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বা বাংলাদেশ লিবারেশন ওয়ার হয়। এখানেই আপনার কাছে একটু বোঝার চেষ্টা করব, আপনি 78 সালের কথা বলছেন। 78 সালের কথা নিশ্চিতভাবে আমরা জানি। 78 সালের লিবারেশন যে যুদ্ধ, সেটা সম্পূর্ণ অন্য একটা প্রেক্ষাপট ছিল। কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে আজকের যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছে, বাংলাদেশের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যে ছবিগুলো আসছে, ভাইরাল ছবিগুলো, আমি একটা দুটো ছবির কথা আপনাকে একটু বর্ণনা দিতে চাইবো। আমরা দেখতে পাচ্ছি থামে পড়ুয়াদেরই বেঁধে রাখা হচ্ছে এবং আরো একদল পড়ুয়া তাদেরকে শাসানি দিচ্ছে। এরা কারা? সত্যি কি সংরক্ষণ বিরোধী আন্দোলনের সঙ্গে একদল পড়ুয়াকে থামের সঙ্গে বেঁধে শাসানি দেওয়ার কোনো অর্থ আছে? তাহলে কি সেখানে অন্য কোনো শক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করছে? এই সুযোগে কোনো পুতুল সরকার বসানোর চেষ্টা চলছে কি? দেখুন, বাংলাদেশের মধ্যে একটা বেশ বড় রকমের একটা ডেসপারেট মুড তৈরি করার চেষ্টা করছে যারা বিরোধীরা, যারা গত বাংলাদেশ নির্বাচনে যেখানে শেখ হাসিনা জয়ী হয়েছেন এবং বিএনপি জামাতে ইসলামীরা অংশগ্রহণ পর্যন্ত করেনি, তাই একটা খুব সূক্ষ্মভাবে জামাত এবং বিএনপি এরা কিন্তু একটা এই মুডটাকে নিজেদের পালে ইউজ করার চেষ্টা করছেন। কোটা সংস্কার আন্দোলন হতেই পারে, কিন্তু সেই আন্দোলন কেন অগণতান্ত্রিক রূপ নেবে? সেই আন্দোলন কেন হিংস্রতার রূপ নেবে? সেই আন্দোলন কোনো না কোনোভাবে সরকার বিরোধী আন্দোলন কেন হয়ে গেল? এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। কারণ আগের দিন আমি শুনছিলাম, এখন তো বাংলাদেশে শাটডাউন রয়েছে, প্রায় ইন্টারনেট বন্ধ। বাংলাদেশের একজন খুব পপুলার এমপি, সংসদ সদস্য ব্যারিস্টার সুমন, তিনি বলছিলেন যে এই আন্দোলন এর আগে আপনার মনে থাকবে শেখ হাসিনা কিন্তু কোটা সংস্কার করেছিলেন, কিন্তু আজকের এই আন্দোলন কোনো না কোনোভাবে একটা সরকার বিরোধী আন্দোলন হয়ে গেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একটার পর একটা জায়গায় কিন্তু
সেখানে বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হচ্ছে। এবার যে কোনো প্রতিবাদের কিন্তু পথ বা প্রতিবাদের কোনো রকম যে আইডিয়া, সরকারি সম্পত্তি যেভাবে ভয়ঙ্কর ভাবে নষ্ট করা হচ্ছে সেখানেই প্রশ্ন উঠছে। শুভজিৎ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপাতত কিন্তু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো যে ছবিগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু ভয়াবহ ছবি। সংরক্ষণ বিরোধী আন্দোলন, ছাত্রদের আন্দোলন চলতে পারে, কিন্তু এটা কি সত্যি ছাত্র আন্দোলন? কেন এই প্রশ্নটা উঠছে? কারণ মেট্রো স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, একের পর এক সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। যারা করছে তাদের উদ্দেশ্যটা আসলে কি? এটা কি শুধুই সংরক্ষণ বিরোধী আন্দোলন, নাকি কোথাও গিয়ে একটা অরাজকতার পরিস্থিতি ইচ্ছাকৃত তৈরি করা হচ্ছে? এবং সব থেকে বড় কথা, যে ধরনের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি যে কার্যত রাস্তায় আগুন জ্বলছে, রাজপথে আগুন জ্বলছে, সেখানে প্রশ্ন উঠছে এতদিন ধরে এই পুরো আন্দোলনটাতে কোথায় কার উস্কানি, কার ইন্ধন রয়েছে? কারফিউ জারি করা হয়েছে, সেনা পথে নেমেছে, সেনার দিকেও লাঠি হাতে তেড়ে যাচ্ছে একদল আন্দোলনকারী। এরা কারা? এরা কি সত্যি পড়ুয়ারা কি নিজের দেশের সেনার বিরুদ্ধে অস্ত্র করতে পারে, নাকি এদের পিছনে অন্য কেউ আছে? সেই আন্দোলনের মধ্যে বেনো জল ঢুকে গিয়েছে, এই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে উঠছে। আশঙ্কার জায়গা আমাদের দিকেও রয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে রকম ভাবে হামলাটা চলছে, যেরকম ভাবে আন্দোলনের যেদিকে গড়াচ্ছে, যে ধরনের একটা চেহারা তৈরি হচ্ছে, তাতে কিন্তু ভয়াবহ পরিস্থিতি হতে পারে আমাদের বাংলার জন্য। কেন এই কথা বলছি? কারণ আমরা দেখতে পাচ্ছি যে ছবি দেখতে পাচ্ছি আমরা, তাতে কিন্তু ভারত বিরোধী কিছু শক্তি যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আশ্রয় নিয়েছে, লুকিয়ে থেকেছে, তারা কিন্তু এবার ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। যারা 100-র উপর জেল থেকে কয়েদি ছাড়িয়ে নেওয়া হয়েছে, ইচ্ছে করে বাংলাদেশে যে অরাজকতা তৈরির চেষ্টা চলছে, তা কিন্তু আমাদের দেশের জন্য, আরো ভালো করে বললে আমাদের বাংলার জন্য যথেষ্ট বিপজ্জনক হতে পারে। কারণ এর আগেও আমরা দেখেছি খাগড়াগড় কাণ্ড থেকে বিভিন্ন বিষয়, জামাত যোগের বিভিন্ন রকম প্রমাণ, বিভিন্ন রকম তথ্য আমাদের হাতে উঠে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আশঙ্কার জায়গাটা তৈরি হচ্ছে যেভাবে কয়েদি ছাড়িয়ে নেওয়া হচ্ছে। যে ছবি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের রাস্তায় নামলো ট্যাঙ্ক, যুদ্ধ ট্যাঙ্ক যেগুলোকে বলা হয়, যেখান থেকে সেনা গুলিবর্ষণ করে, সেই ট্যাঙ্ক কিন্তু নামাতে বাধ্য হয়েছে সেনা। কারণ আন্দোলন মাত্রা ছাড়িয়ে গিয়েছে, আন্দোলন এবার অগণতান্ত্রিক পথ নিয়েছে, আন্দোলন এবার সরকার বিরোধী হয়ে উঠে দাঁড়াচ্ছে। সেই কারণেই ট্যাঙ্ক নামাতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার, সেনা ট্যাঙ্ক নামাতে বাধ্য হয়েছে। আরো কিছু ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন, মেট্রো স্টেশন যা কার্যত জাতীয় সম্পত্তি, সেখানে কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, রাজপথ কিভাবে জ্বলছে, বিটিভির অফিসে কি করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বলুন তো, মেট্রো স্টেশনে আগুন কি কোনো পড়ুয়া লাগাতে পারে? সেটাকে লাঠি নিয়ে তারা কি সত্যি কোনো পড়ুয়া করতে পারে? আওয়ামী লীগের অফিসে আগুন, বিটিভির অফিসে আগুন, কেন এইভাবে আগুন ধরানো হচ্ছে? কেন এভাবে জাতীয় সম্পত্তি নষ্ট করা হচ্ছে? কেন এভাবে সেনা, যারা কার্যত দেশের সুরক্ষার জন্য সব থেকে বড় দায়িত্ব নেয়, সেই সেনার বিরুদ্ধে লাঠি নিয়ে তাড়া করা হচ্ছে? যারা তাড়া করছে তারা কি আদৌ পড়ুয়া, নাকি বেনো জল ঢুকেছে আন্দোলনে? যে আশঙ্কার কথা বারবার বলা হচ্ছে, বিদেশি শক্তির কথা বলা হচ্ছে বিভিন্ন যেগুলো অরাজকতা তৈরি করতে যারা অভ্যস্ত, সেই সমস্ত শক্তির কথা, তারা কি কোথাও ইন্ধন দিচ্ছে? একের পর এক যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তা কিন্তু ভয়াবহ ছবি, এবং এই ছবি আমাদেরও ভয় ধরাচ্ছে। কারণ বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, যেখানে আমাদেরই ভাষার মানুষেরা পথে এইভাবে অরাজকতার মধ্যে পড়ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোথাও আমাদের জন্য বিপদ কতটা বাড়ছে।